আসসালামু আলাইকুম সবাইকে। শর্টে শিখি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি আমরা একটা আজকে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তারা একটু দয়া করে জানান যে আমাদের ভিডিও ক্লিয়ার কিনা আর আপনাদের কাছে বোঝা যাচ্ছে কিনা। আশা করি ভিডিওটা সবার কাছে ক্লিয়ার। অনেক দিন পর অনেকে একজন কমেন্ট করছেন এমডি আলামিন স্যার অনেক দিন পর। হ্যাঁ, আসলে অনেক দিন পর আমি আসলে একটু আমার পার্সোনাল কাজ নিয়ে একটু বিজি ছিলাম, যার কারণে আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারিনি। তো আজকে থেকে ইনশাল্লাহ আমাদের ভিডিও ক্লাসগুলো নিয়মিত পাবেন। আচ্ছা, তো আমরা আসলে ঈদের পর একটু খানিকটা ব্যস্ত সময়ের কারণে এই পেজ থেকেই লাইভে আসতে পারিনি। তো আজকে আমাদের যে মেইন কাজটা বা মেইন যে লাইভ সেশনের ক্লাস সেটা হচ্ছে প্রিপোজিশন নিয়ে। হ্যাঁ, তো প্রিপোজিশন নিয়ে আমাদের হচ্ছে আজকের ক্লাস। এখন কেন প্রিপোজিশন নিয়ে দেখেন, আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি গেলে আপনি প্রিপোজিশন এখানে আপনি মাস্ট পাবেনই পাবেন। আপনি যে পরীক্ষাতেই যান, আপনি স্কুল পরীক্ষা হোক, কলেজের পরীক্ষা হোক, বা বিভিন্ন জায়গায়, বা আপনি যদি স্পোকেন ইংলিশের জন্য আপনার কিন্তু প্রিপোজিশনটা মাস্ট ইম্পর্ট্যান্ট। আপনার এটা গুরুত্বপূর্ণ অবশ্যই, কারণ প্রিপোজিশন ছাড়া আপনি ইংরেজি আপনার চিন্তা করা যায় না, টোটালি ইংরেজি ভাষাটাই আপনার চিন্তা করা যায় না। তো আজকে আমরা প্রিপোজিশনে কিছু শর্টকাট ম্যাজিক শিখবো। শর্টকাট ম্যাজিক বলতে কি বোঝাচ্ছি, প্রিপোজিশন আপনার প্রিপোজিশন এখানে দেখেন, প্রিপোজিশন মানে কি। এখন আমরা যদি বিস্তারিত একটা বেশি শিখতে যাই, প্রি অর্থ হচ্ছে পূর্বে, পজিশন মানে অর্থ হচ্ছে অবস্থান, প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। আচ্ছা, এখন কিছু কিছু প্রিপোজিশন আছে, যেমন আমাদের যে শর্টকাট প্রিপোজিশনগুলো, যেগুলো আমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বারবার আমরা দেখি যে চাকরি পরীক্ষাতে বারবার সেগুলো রিপিটেডলি আসে। তো সেগুলো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। আমরা একটু অপেক্ষা করছি, আমাদের সাথে আরও কয়েকজন যুক্ত হন। আর যারা ভিডিওটি দেখছেন দয়া করে একটু শেয়ার করে দেবেন, তাহলে আমরা আসলে একটু উৎসাহিত হব যে আমরা রেগুলার ভিডিও দেওয়ার জন্য। যারা যারা ভিডিওতে নতুন, একটু দয়া করে শেয়ার করে দিন আমাদের ভিডিওটা। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, ঈদ, অনেকে ঈদ মোবারক জানাচ্ছেন। আসলে ঈদ তো প্রায় শেষ, তা আপনাকেও ঈদ মোবারক। এতদিন হয়তো আসতে পারিনি বা আপনাদের সাথে ঈদের মোলাকাত করতে পারিনি, সেই জন্য আসলে দুঃখিত। আমরা কথা আমরা কমেন্ট দেখব, অনেক কমেন্ট আসছে, আমরা কমেন্ট দেখব। তারপর আগে আমরা আজকের মেন ক্লাসটাতে চলে যাই। আচ্ছা, মেইন ক্লাস। আচ্ছা দেখেন, প্রথমে আমরা শিখব প্রিপোজিশনের টাইপ 1। আমরা আজকে শিখব টাইপ 1, সম্ভবত কালি শেষ। টাইপ 1, টাইপ 1। এখন টাইপ 1 কি? টাইপ 1 দিয়ে সর্বপ্রথম আমরা ফর দিয়ে শিখব। কি দিয়ে শিখব? ফর দিয়ে। দেখেন, আমরা প্রথমে এখানে ওয়ার্ডগুলো লিখব। হ্যাঁ, ওয়ার্ড, প্রিপোজিশন, হচ্ছে আপনার অর্থ। আচ্ছা, অনেকে আছেন যারা আসলে আপনারা যদি একটু খাতা কলম নিয়ে বসেন তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আপনারা যদি একটু খাতা কলম নিয়ে বসেন তাহলে আপনাদের জন্য সুবিধা। আমরা একদম ইম্পর্টেন্ট কিছু প্রিপোজিশন নিয়ে আমরা এখানে একটু আলোচনা করব। দেখেন, এমন কিছু কিছু
আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, আশা করি এখন সাউন্ডটা শোনা যাচ্ছে। আশা করি এখন সাউন্ডটা শোনা যাচ্ছে। আচ্ছা, দুঃখিত, এতক্ষণ সাউন্ডটা শোনা যায়নি। আমরা আসলে করছিলাম, সাউন্ডটা শোনা যাচ্ছিল না। এখন আশা করি কি সাউন্ডটা শোনা যাচ্ছে। আচ্ছা, একটু দেখেন এবার। এখানে আমরা কিছু ওয়ার্ড লিখেছি, হ্যাঁ, অ্যাডপ্টেড, কম্পিটেন্ট, এলিজিবল, ফিট, কোয়ালিফাইড, সুইটেবল। হ্যাঁ, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। এগুলো আপনার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন আপনি চাকরি বা যে কোনো পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে। তো দেখেন, এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর সাথে সাধারণত ফর বসে। এই ওয়ার্ডগুলোর সাথে সাধারণত ফর বসে। তো আমরা এইভাবে এগুলো মুখস্থ করে ফেলতে পারি যে অ্যাডপ্টেড ফর, কম্পিটেন্ট ফর, এলিজিবল ফর, ফিট ফর, কোয়ালিফাইড ফর, সুইটেবল ফর। তাহলে এগুলোর সাথে সাধারণত ফর বসে। হ্যাঁ, তো এগুলোর অর্থ সবসময় একই বোঝায়। অ্যাডপ্টেড ফর, কম্পিটেন্ট ফর, এলিজিবল ফর, ফিট ফর, কোয়ালিফাইড ফর, সুইটেবল ফর। এগুলোর অর্থ সবসময় বোঝাবে উপযুক্ত, যোগ্য, দক্ষ, এগুলাই সাধারণত বুঝিয়ে থাকে। তাহলে আমরা এইভাবে শর্টকাটে শিখতে পারি। এখন আপনি যদি বই থেকে শিখতে যান, বই থেকে শিখতে গেলে আপনার অনেকগুলো আছে। আপনার সিরিয়াল বাই সিরিয়াল প্রায় 400 থেকে 500টার মতো আছে। আপনি এগুলো শিখতে শিখতে অনেক সময় যাবে। আপনি যদি এভাবে একদম শর্টকাটে শিখতে পারেন তাহলে আপনার জন্য বিভিন্ন চাকরি পরীক্ষা সহ এমনিতেই যে কোনো পরীক্ষার এগুলোর জন্য আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ফরের জন্য গেলাম। ফরের জন্য হচ্ছে এগুলো। এবার আমরা অন্য একটা প্রিপোজিশনাল ফর্মে যাব, সেটা হচ্ছে ফ্রম। এটা হচ্ছে টাইপ 2। আমরা যাব টাইপ 2-তে। টাইপ 2 হচ্ছে ফ্রম। আচ্ছা, আমরা একটু কমেন্ট দেখি। এটা একটু সমস্যা করতেছে বোর্ডটা। একটু আমরা কমেন্টটা দেখি। স্যার
অনেক সহজ লাগলো, ধন্যবাদ স্যার। এত সহজে বুঝিয়ে দিচ্ছেন। জি, আপনার একটু দরকার হলে শেয়ার দিয়ে দেন, শেয়ার দিয়ে একটু ডান লিখে দেন, তাহলে হবে। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে একদম সহজে জিনিসটা শিখিয়ে দেওয়ার জন্য, যে যাতে করে আপনারা আরও সহজে জিনিসগুলো বুঝতে পারেন। তো দেখেন, ফ্রম, ফ্রম, হ্যাঁ, ফ্রম। এবং ফ্রমের জন্য কি কি শব্দ রয়েছে? ফ্রমের জন্য রয়েছে যেমন অনেকগুলো রয়েছে, যেমন প্রোটেক্ট, তো পানি লাগার কারণে একটু সমস্যা হচ্ছে, দুঃখিত। আচ্ছা, তো ফ্রমের জন্য যেগুলো আমরা পাই, সর্বপ্রথম হচ্ছে প্রোটেক্ট, প্রোটেক্ট, হ্যাঁ, সর্বপ্রথম হচ্ছে প্রোটেক্ট, প্রিভেন্ট, প্রিভেন্ট, হ্যাঁ, প্রোটেক্ট রয়েছে, প্রিভেন্ট রয়েছে, তারপর রয়েছে রিকভার, রিলিভ, রিকভার, রিলিফ, রিকভার, রিলিফ, ডিফেন্ড, ডিফেন্ড, তারপর হচ্ছে সেফ, ফ্রি, সেফ, তারপর রয়েছে ফ্রি, এসকেপ, মুক্তি। এগুলোর সাথে সাধারণত ফ্রম বসে। তো এগুলোর অর্থ কি দাঁড়ায়? এগুলোর অর্থ দ্বারা হচ্ছে রক্ষা করা, রক্ষা করা অথবা মুক্তি পাওয়া, মুক্ত করা, রক্ষা করা অথবা মুক্ত করা। অথবা মুক্ত করা। তাহলে একটু দেখেন, প্রোটেক্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, রিকভার ফ্রম, রিলিফ ফ্রম, ডিফেন্ড ফ্রম, তারপর রয়েছে সেফ ফ্রম, ফ্রি ফ্রম, এসকেপ ফ্রম। এগুলো মুখস্থ করতে বেশি সময় লাগতেছে না, একদমই সময় লাগতেছে না। আপনি এইভাবে একদম শর্টকাটে এগুলো সব মুখস্থ করে ফেলতে পারেন। দেখেন, আবার বলতেছি, প্রোটেক্ট ফ্রম, আপনি যদি আমার সাথে সাথে বলেন অথবা যদি একবার যদি শুনেন বা লিখে রাখেন, তাহলে কিন্তু আপনার মুখস্থটা হয়ে যাবে। দেখেন, প্রোটেক্ট ফ্রম, প্রোটেক্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, রিকভার ফ্রম, রিকভার ফ্রম, রিলিফ ফ্রম, রিলিফ ফ্রম, ডিফেন্ড ফ্রম, ডিফেন্ড ফ্রম, সেভ ফ্রম, সেভ ফ্রম, ফ্রি ফ্রম, ফ্রি ফ্রম, এসকেপ ফ্রম। অর্থাৎ কোনো কিছু থেকে রক্ষা করা বা মুক্ত করা যদি বুঝায়, তখন আপনি ফ্রমটা বসাতে পারবেন, প্রিপোজিশন ফ্রমটা আপনি বসাতে পারবেন। একদম সহজ, রক্ষা করার জন্য আপনি ফ্রমটা বসাতে পারবেন এবং আপনি এই ওয়ার্ডগুলো আপনি চুজ করতে পারবেন ফ্রমের জন্য। যখন আপনার যদি কোনো বিভিন্ন স্কুলের পরীক্ষা বা আপনার ইন্টারে কলেজে পরীক্ষা হোক, কিংবা বিভিন্ন ভার্সিটির আপনার কম্পিটিটিভ এক্সামগুলো হোক বা চাকরি পরীক্ষা হোক, আপনার প্রিপোজিশন থেকে মাস্ট আপনার প্রশ্ন আসবে, তখন আপনি এখান থেকে খুব সহজে আনসার করতে পারবেন। আচ্ছা, আমরা একটু কিছু কমেন্ট দেখি। আচ্ছা, এবার আমরা দেখব অ্যাড দিয়ে, টাইপ 3। যারা খাতায় আছেন বা খাতা নিয়েছেন, আমার ডাস্টটা একটু সমস্যা করতেছে। যারা খাতা নিয়েছেন এবার লিখতে পারেন টাইপ 3। টাইপ 3 এটা হবে অ্যাড দিয়ে। হ্যাঁ, আমরা এবার শিখব অ্যাড দিয়ে শিখব। তো অ্যাড দিয়ে কি রয়েছে? যেমন সারপ্রাইজ, খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসে। সারপ্রাইজ, তারপর রয়েছে ওয়ান্ডার্ড,
ওয়ান্ডার্ড। তারপর রয়েছে অ্যামেজড, অ্যামেজড। তারপর রয়েছে অ্যাস্টোনাইজড, মার্ভেলড, অ্যাস্টোনাইজড। মার্ভেলড, গ্ল্যাড, তারপর রয়েছে গ্ল্যাড এবং স্টার্ট, গ্ল্যাড এবং স্টার্ট। দেখেন এই শব্দগুলোর অর্থ হচ্ছে, যদি আপনি দেখেন একটু খেয়াল করলে তাহলে হবে অবাক। হ্যাঁ, তাহলে আপনি দেখতে পারবেন অবাক অথবা বিস্মিত, অবাক অথবা বিস্মিত। আপনি দেখেন এখানে এই ওয়ার্ডগুলোর সাথে, এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড, আপনি যে কোনো পরীক্ষার জন্য আপনি এগুলো পাবেন। দেখেন সারপ্রাইজ, অ্যাট, ওয়ান্ডার্ড, অ্যাট, অর্থাৎ অবাক বা বিস্মিত হলে আপনি তখন অ্যাট বসাতে পারবেন। অবাক বা বিস্মিত হলে তখন আপনি এখানে অ্যাট বসাতে পারবেন। সারপ্রাইজ অ্যাট, ওয়ান্ডার্ড অ্যাট, অ্যামাজড অ্যাট, অ্যাস্টোনাইজড অ্যাট, মার্ভেলড অ্যাট, গ্ল্যাড অ্যাট, স্টার্ড অ্যাট। তাহলে এগুলোর সাথে আপনি সুন্দর করে আপনি অ্যাট বসিয়ে দিতে পারবেন। কখন? যদি আপনাকে অবাক অথবা বিস্ময় প্রকাশ করে তখন আপনি এই ওয়ার্ডগুলো দিয়ে আপনি অ্যাড বসাই দিতে পারবেন। খুবই সহজ এবং খুবই শর্টকাট, এবং এটা একটা প্রিপোজিশনের একটা ম্যাজিক। হ্যাঁ, অনেকে সারাদিন মুখস্থ করে এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে। আসলে আপনি মেইন জিনিসটা যদি বুঝতে পারেন, মেইন টপিকটা ধরে ধরে যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য প্রিপোজিশন একদম ইজি, পানি ভাতের মতো সহজ। আচ্ছা, পানি ভাত তো স্যার সহজ হয় না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এবার আমরা টাইপ 4-এ যাব। টাইপ 4 এটা হবে আপনার ফর। টাইপ 4 ফর। টাইপ 4 হচ্ছে ফর। টাইপ 4 হচ্ছে ফর। আচ্ছা, এখন আসেন ডিজায়ার। ডিজায়ার, এরপর রয়েছে ক্রেভ। ডিজায়ার, ক্রেভ, ইয়ার্ন। ইয়ার্ন রয়েছে, তারপর রয়েছে লং থার্স্ট। থার্স্ট এবং পরটা রয়েছে লাস্ট। আচ্ছা, এখন আসেন এগুলোর অর্থ কি। এগুলোর অর্থ হচ্ছে লালায়িত করা অথবা পিছু হটা। লালায়িত অর্থাৎ লোভনীয় কোনো কিছু, অর্থাৎ বা পিছু হটা। দেখেন, বা আকাঙ্ক্ষা করা, এটাও বলতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে ডিজায়ার ফর, ক্রেভ ফর, ইয়ার্ন ফর, লং ফর, থার্স্ট ফর, লাস্ট ফর। এগুলোর অর্থ হচ্ছে লালায়িত করা অথবা পিছু হটা, বা লালায়িত অর্থাৎ পিছু হটা। ডিজায়ার ফর, ক্রেভ ফর, অর্থাৎ এক একটার এক এক ওয়ার্ড আসে, তখন আপনি ফর বসাতে পারবেন। ডিজায়ারের সাথে আপনার ফর বসবে, ক্রেভের সাথে ফর বসবে, ইয়ার্নের সাথে ফর বসবে, লংয়ের সাথে ফর বসবে, থার্স্টের সাথে ফর বসবে, এবং লাস্টের সাথে ফর বসবে। এগুলো খুবই ইজি, আপনি যদি এগুলো একটু খেয়াল করে দেখেন তাহলে আপনার জন্য এগুলো একদম ইজিলি বুঝতে পারবেন। এগুলো একবার মুখস্থ করে ফেললে দেখবেন পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। কিছু ফ্রম দিয়ে আমরা কিছু দুইটা আছে আলাদা, আমরা এগুলো একটু লিখতে ভুলে গেছিলাম, ওগুলো একটু আমরা দিয়ে দিচ্ছি ফ্রম দিয়ে। হ্যাঁ, যদি কোনো কিছু দূর করতে চান,
যদি কোনো কিছু দূর করতে চান, দূর করতে হলে আপনাকে রিমুভ, রিমুভ বা ডিসপেল, অর্থাৎ কোনো কিছু দূর করা বোঝাতে আপনার রিমুভ অথবা ডিসপেল ফ্রম বোঝানো হয়। অর্থাৎ দূর করার জন্য আপনি ফ্রম ব্যবহার করতে পারেন, দূর করার জন্য আপনি ফর ব্যবহার করতে পারেন, ফ্রম ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এই পর্যায়ে আমরা টাইপ 5-এ যাব। টাইপ 5 হচ্ছে আপনার ইন। তো ইনের অর্থ এখানে আমরা যেগুলো সাথে আমি ইন বসাতে পারি সেগুলো হচ্ছে বাস করা। যদি আপনার বাস করা বোঝায় তখন আপনি ইনটা খুব সহজে বসাতে পারবেন। দেখেন, ইন হচ্ছে যেমন লিভ, ইন, ডুয়েল ইন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে পরীক্ষায়। ডুয়েল ইন। তারপর রয়েছে অ্যাভয়েড ইন, এগুলো তো হচ্ছে বাস করা। হ্যাঁ, লিভ, ডুয়েল, অ্যাভয়েড, ইন এগুলো তো হচ্ছে বাস করা। তো বাস করার অর্থে যদি বোঝায় তখন আমরা খুব সহজে আমরা ইন বসিয়ে দিতে পারবো যদি বাস করা অর্থে বোঝায়। আচ্ছা, এবার আসি আমরা ফ্রমের আরেকটা এক্সাম্পল দিয়ে। বুঝাবো যেটা যদি আপনার বিরত থাকা বোঝায়। হ্যাঁ, কোনো কিছু থেকে দূরে থাকা বা বিরত থাকা, বুঝালে এখানে আপনি ফ্রম বোঝাতে পারবেন। এখন বিরত থাকার সিনোনিম তো অনেক আছে। কি কি সিনোনিমগুলো আছে এগুলো আমরা একটু দেখি। abstain from, refrain from, বিরত থাকা, রিফ্রেন, এগুলো সব হচ্ছে আপনার সিনোনিম। হ্যাঁ, সিনোনিমগুলো পারলে আপনি ফর্মটা খুব সহজে বসিয়ে দিতে পারবেন। অর্থাৎ বিরত থাকার জন্য আপনি ফর্মটা বসানো। এবার হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম। এরপর রয়েছে এলুফ ফ্রম। একজন বলছেন স্যার অনেক নতুন নতুন ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, শিখতে পাচ্ছি। আসলে অনেক ওয়ার্ড আছে সিনোনিম হিসেবে যেগুলো আমরা আসলে পারি, আসলে অর্থ বুঝতে পারলে আমরা প্রিপোজিশন খুব সহজে বুঝতে পারবো। যেমন বিরত থাকার জন্য আপনি খুব সহজে ফ্রম ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন, প্রিপোজিশনাল ওয়ার্ড ফ্রমটা ব্যবহার করতে পারেন। এখন যদি আপনি ওয়ার্ডই না জানেন, সিনোনিমই না জানেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে এটার আসলে অর্থ কী। যেমন এলুফ, অ্যাবসেন্ট, রিফ্রেন, এগুলো মানে কি, এগুলো মানে যদি আপনি না জানেন বা এগুলো সিনোনিমগুলো যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি প্রিপোজিশনটা বসাতে পারবেন না। যদি আপনি অর্থ জানেন, ভোকাবুলারিটি যদি আপনি স্ট্রং থাকে, তাহলে আপনি খুব সহজে কিন্তু এটা প্রিপোজিশনগুলো বসিয়ে দিতে পারবেন। আচ্ছা, ডেভিয়েট, তারপর রয়েছে কিপ, ফ্রম। হ্যাঁ, তো এগুলো হচ্ছে বিরত থাকা। দেখেন, প্রথমে রয়েছে আমাদের অ্যাভেস ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যালুফ ফ্রম, ডিভাইড ফ্রম, কিপ ফ্রম। এগুলো সবগুলো অর্থ হচ্ছে আপনার বিরত থাকা। ঠিক আছে, এগুলো সবগুলো অর্থ হচ্ছে বিরত থাকা। অর্থাৎ বিরত থাকা অর্থে যদি আপনি প্রিপোজিশন বসাতে চান, আপনি খুব সহজে ফ্রমটা ব্যবহার করতে পারেন। এবার আসেন ফ্রমের আরেকটা এক্সাম্পল, যেটা হচ্ছে পৃথক করা। আপনি যদি কোনো কিছু থেকে কোনো কিছু পৃথক করতে চান, আলাদা করতে চান, তখন আপনি ফ্রমটা ব্যবহার করতে পারেন। ওই এক্সাম্পল আমরা যাব। আমরা কয়েকটা কমেন্ট দেখে নিচ্ছি। একজন বলছেন স্যার ফ্রমের টোটাল কয়টা আছে এরকম। জি স্যার, ফ্রমের আরও অনেকগুলো আছে, তবে সেগুলো অর্থের ভিত্তিতে। আপনি সবগুলো একই অর্থ হয় না, অর্থের ভিত্তিতে ফ্রম অনেকগুলোই আছে। তো সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি ভিডিওটা দেখতে থাকেন। হ্যাঁ, আমাদের লাইভ সেশনটা, লাইভ ক্লাস দেখতে থাকেন। আচ্ছা,
দেখেন ফ্রম, ফ্রম এটা হচ্ছে পৃথক করা বা আলাদা করা। আচ্ছা, পৃথক অথবা আলাদা বোঝায়, যেমন ডিফারেন্ট ফ্রম। ডিফারেন্ট ফ্রম, ভ্যারি ফ্রম, বৈচিত্র্য, ডিটাচ, ডিটাচ ফ্রম, ডিটাচ ফ্রম। তারপর রয়েছে ডেভিয়েট, এটাও আছে। তো ডেভিয়েট আমরা দেখছি অলরেডি। তো ডিফারেন্ট ফ্রম, ভ্যারি ফ্রম, ডিটাচ ফ্রম, এটা হচ্ছে পৃথক অথবা আলাদা করা। পৃথক অর্থাৎ আলাদা করা, যখন আপনাকে বুঝাবে তখন আপনি ডিভাইড ফ্রম, ডিভাইড ফ্রম যেহেতু আগেরটাতে ছিল জন্য দিই নেই, আপনার ডিটাচ ফ্রম, ভ্যারি ফ্রম, ডিফারেন্ট ফ্রম এগুলো আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার পৃথক বা আলাদা শব্দটা দ্বারা আপনার বাক্যে বুঝিয়ে থাকে। অর্থাৎ আপনার বাক্যে যদি বা সেন্টেন্সে যদি কোনো কিছু পৃথক অথবা আলাদা বোঝাতে চায়, তখন আপনি সেখানে যদি আপনার মার্ক থাকে তখন ফ্রম বসাতে পারবেন। আচ্ছা, এবার আমরা যাব টাইপ টাইপ 6 এ যাব। এবার আমরা টাইপ 6। দেখেন টাইপ 6 আমাদের রয়েছে আফটার। আফটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আফটার থেকে প্রায় আসে। হ্যাঁ, আফটার থেকে প্রায় আসে আফটার। তো আপনার এখানে যদি আপনার আফটার মানে কি, আফটার যদি লালায়িত করা বা পিছু হাঁটা, ওটা দুঃখিত, এটা আমি ইয়েতে লিখে ফেলছিলাম ভুলবশত। ওটা হবে উচ্চাকাঙ্ক্ষা অথবা আশা করা। এখানেও কিছু হবে, মিল আছে কিছুটা, তবে ওখানে অর্থগত একটু ভুলবশত আমি এখানে পিছু হাঁটাটা লিখে ফেলছিলাম সম্ভবত ফ্রমে। আচ্ছা, যাই হোক, এটা আফটারের ক্ষেত্রে হবে। তো আফটারের ক্ষেত্রে প্রথমে আসছে যে হ্যাঙ্কার, এটা প্রায় আসে হ্যাঙ্কার। তারপর হচ্ছে যে রান, তারপর রয়েছে অ্যাসপায়ার, তারপর রয়েছে হান্ট। হান্টের পরে সাধারণত ফরও হয়, আপনি আফটারও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখানে হ্যাঙ্কারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় পরীক্ষায় আসে। তো আপনি দেখেন হ্যাঙ্কার আফটার, রান আফটার, অ্যাসপায়ার আফটার, হান্ট আফটার অর্থাৎ পিছু হটা, রান আফটার পিছু হটা, অ্যাসপায়ার আফটার, হ্যাঁ, হান্ট আফটার, হ্যাঙ্কার আফটার, এগুলো অর্থ লালায়িত করা অথবা পিছু হটা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখব একটা আমাদের প্রিপোজিশনাল ওয়ার্ড, সেটা হচ্ছে যে ডাউন। একটা প্রিপোজিশনাল ওয়ার্ড যেটা আমরা একবার দেখব, ডাউন অর্থাৎ লিখে রাখা। লিখে রাখার জন্য ডাউন শব্দটা কিভাবে প্রিপোজিশনাল ওয়ার্ড লিখে রাখার ক্ষেত্রে কীভাবে ব্যবহৃত হয়। তো আমাদেরকে যদি বলা হয় কোনো কিছু লিখে রাখার জন্য আমরা কীভাবে সেটা ব্যবহার করব, লিখে রাখা। তো আমাদের লিখে রাখার জন্য আমরা প্রিপোজিশনাল ওয়ার্ড ডাউন ব্যবহার করতে পারি। এখন কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ডাউনগুলো ব্যবহার করব, কোন কোন ওয়ার্ডের সাথে ম্যাচ করে লিখব সেগুলো দেখেন। প্রথমে আছে রাইট, হ্যাঁ, প্রথমে আছে রাইট ডাউন, তারপর হচ্ছে পুট, তারপর হচ্ছে নোট, তারপর হচ্ছে জোট। এগুলোর সাথে সাধারণত আপনার ডাউনটা বসে। তবে
বেশিরভাগ ক্ষেত্রে রাইট এবং পুটের সাথে ডাউনটা, এগুলো এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো প্রায় আসে। তো এই তিনটা আপনার খুবই কিন্তু ইম্পর্টেন্ট, রাইট ডাউন, পুট ডাউন, নোট ডাউন, এগুলোর অর্থ হচ্ছে আপনার লিখে রাখা। হ্যাঁ, এগুলোর অর্থ হচ্ছে লিখে রাখা। এটা হচ্ছে সম্ভবত আমাদের 6 নাম্বার টাইপ। তো হচ্ছে আমাদের 6 নাম্বার টাইপ। আচ্ছা, অনেকে আমাদের প্রশংসা করছেন, আমাদের বলছেন ভালো স্যার, ধন্যবাদ। তবে ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। আচ্ছা, এবার আসেন আরেকটা ওয়ার্ড, যদি ওই ওয়ার্ড দ্বারা আপনাকে যদি বোঝানো হয় বা বাক্যে যদি আপনাকে বোঝানো হয় যে আশাবাদী, বাক্যে যদি আপনাকে আশাবাদী টাইপ কিছু একটা বোঝানো হয়, হ্যাঁ, বাক্যে যদি আশাবাদী টাইপ কিছু বোঝানো হয়, তাহলে আপনি আশাবাদী টাইপ কিছু বোঝানো, তখন আপনি অফ লিখবেন। বাক্যে যদি আপনাকে আশা দেওয়া হয় যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, হ্যাঁ, বাক্যে যদি আপনাকে আশাবাদী করা হয়, হ্যাঁ, তাহলে আপনি কেন অফ লিখতে পারেন। এখন অফের আমরা 3টা টাইপ করব। হ্যাঁ, 3টা ওয়ার্ড আছে, যেমন আশাবাদী একটা, বঞ্চিত একটা, সচেতন বা অবগত একটা, তিনোটার সাথে অফ বসে। তো আমরা প্রথম আশাবাদীটা দেখব। তো আশাবাদী ওয়ার্ড বলতে কী বোঝায়? আশাবাদীর এখন যেসব ইংরেজি অর্থগুলো আছে, যেমন স্যাঙ্গুয়াইন, অনেকে হয়তো বা এই শব্দটা আগে শোনেন নাই। স্যাঙ্গুয়াইন, এটা কিন্তু প্রায়ই পরীক্ষা আসতে দেখা যায়। স্যাঙ্গুয়াইন অফ অর্থাৎ আশাবাদী। হ্যাঁ, তারপর হচ্ছে হোপফুল, তারপর হচ্ছে অপটিমিস্টিক, স্যাঙ্গুইন অফ, হোপফুল অফ, অপটিমিস্টিক অফ, অর্থাৎ আশাবাদী। এগুলো মানে হচ্ছে আপনার আশাবাদী। তো বাক্যে যদি আপনার আশাবাদী টাইপ কিছু বুঝিয়ে থাকে, তখন আপনি সুন্দর মতো অফ বসিয়ে দেবেন। যেমন স্যাঙ্গুইন থাকলে, হোপফুল থাকলে, অপটিমিস্টিক থাকলে, সেগুলোর সাথে আপনি খুব সহজে আপনি অফটা বসিয়ে দিবেন, একদম চোখ বন্ধ করে। কারো দিকে তাকানোর দরকার নেই। হ্যাঁ, পরীক্ষা হলে কারো দিকে তাকানোর দরকার নেই যে ভাই এটা কী হবে, এটা কী হবে, এটা কী হবে। আপনি একদম জাস্ট শব্দটা মুখস্থ রাখবেন, আশাবাদী অফ, এটাও মুখস্থ রাখতে পারবেন যে আশাবাদী অফ, আশাবাদী অফ, এটা মুখস্থ রাখতে পারলে হয়ে যাবে। যদি আপনি ইংলিশ একটু ভালো হন, আশাবাদীর ইংলিশ কী হয়, যেসব আশাবাদীর ইংরেজি যে অর্থগুলো আছে, ওই অর্থের সিনোনিম যেগুলো আছে, সেগুলো যদি আপনার জানা থাকে, সুন্দর মতো আপনি অফ বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো আসেন এই পর্যায়ে আমরা অফের আরেকটা অর্থ দেখব। অফ দিয়ে আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে অফ দিয়ে যদি আপনার সচেতন, অর্থাৎ আপনার বাক্যে যদি সচেতনতা বোঝায় বা আপনি অবগত আছেন কি না, সচেতনতা বা অবগত বোঝায়। বাক্যে যদি আপনার সচেতন অথবা অবগত বোঝে, তখন আপনি অফ বসাবেন। সচেতন অথবা অবগত বোঝালে তখন আপনি অফ বসাবেন। এখন অফ, সচেতন এবং অবগত, এগুলোর ইংলিশগুলো কী কী, ইংরেজি শব্দগুলো কীরকম শব্দগুলো এবং ওই শব্দগুলোর সিনোনিমগুলো কী কী, সেগুলো আমরা একটু এখন দেখে নেব। প্রথমে আছে অ্যাওয়ার, হ্যাঁ, অ্যাওয়ার সচেতনতা। তারপর হচ্ছে কনসাস, কনসাস। তারপর হচ্ছে কশাস, তারপর রয়েছে সেন্সিবল, ইনফর্মড। দেখেন, অ্যাওয়ার তো আমরা প্রায় সবাই জানি। অ্যাওয়ার তো কি?
অ্যাওয়ার অর্থ হচ্ছে সচেতনতা, কনসাস অর্থ সচেতন, কনসাস, সেন্সিবল, ইনফর্ম। তো এগুলো হচ্ছে সচেতন অথবা অবগত, আপনি যেসব সম্পর্কে আপনি সিরিয়াস থাকেন, সচেতন থাকেন, হ্যাঁ, এগুলো মানে হচ্ছে আপনার অবগত। তো অ্যাওয়ারের সাথে প্রায় সবসময় অফ বসবে, কনসাসের সাথে অফ বসবে, কনসাসের সাথে অফ বসবে, সেন্সিবলের সাথে অফ বসবে এবং ইনফর্মডের সাথে আপনার অফ বসবে। তো এগুলোর অর্থ হচ্ছে আপনার সচেতন বা অবগত। সচেতন এবং অবগত দ্বারা যদি আপনাকে বাক্যে যদি বুঝিয়ে থাকে, তখন আপনি সুন্দর মতো অফটা বসিয়ে দিবেন। এভাবে মুখস্থ করতে পারেন, সচেতন অফ, অবগত অফ, সচেতন অফ, অবগত অফ। এখন সচেতন ইংলিশ যদি আপনার জানা থাকে, আপনি খুব সহজে আপনি অফ বসিয়ে দিতে পারবেন, এতটাই সহজ। আচ্ছা, আমরা কিছু কমেন্ট করে নিই। মৃন্ময়ী অপরাজিতা বলেছেন মাইন্ড ব্লোয়িং ক্লাস স্যার, ধন্যবাদ। কাউসার আহমেদ শান্ত বলছেন নাইস ক্লাস, ধন্যবাদ। আপনাদের এইসব সুন্দর কমেন্টই আমাকে আরও উৎসাহিত করে ভালো ভালো ক্লাস দেওয়ার জন্য, আপনাদের আরও সাহায্যে এগিয়ে আসার জন্য। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন এটা সচেতন এবং অবগতটা। আরেকটা আছে, সেটা হচ্ছে বঞ্চিত করা। অফের আরেকটা আছে, অফের এই সহ তিনটা আমরা পাইছি, সামনে যদি আরও পাবো ওগুলো আমরা দেখব। আবার আসেন, বঞ্চিত বা কি করা, কোনো কিছু থেকে আপনার হক নষ্ট করা, বঞ্চিত। প্রথমে আছে ডিপ্রাইভড অফ, এটা আমরা প্রায় সবাই জানি, হ্যাঁ। বিরেফড অফ। তারপর রয়েছে ডেস্টিটিউট, ওগুলো সবগুলো অর্থ হচ্ছে আপনার বঞ্চিত, এগুলো হচ্ছে এক একটা সিনোনিম। ডেস্টিটিউট অফ। তারপর রয়েছে আপনার ডিভয়েড অফ। তারপর রয়েছে আপনার ভয়েড অফ। এগুলো সবগুলো অর্থ হচ্ছে আপনার বঞ্চিত। তাহলে এগুলো এক একটা হচ্ছে আপনার সিনোনিম, মানে সমার্থক শব্দ আর কি। ডিপ্রাইভড অফ, বিরেফড অফ, ডেস্টিটিউট অফ, ডিভয়েড অফ, ভয়েড অফ, এগুলো সবগুলো অর্থ হচ্ছে আপনার বঞ্চিত। তাহলে আপনি এটা এইভাবেও আপনি মুখস্থ করতে পারেন যে বঞ্চিত থাকলে আপনার অফ বসবে, বঞ্চিত থাকলে অফ বসবে, জাস্ট এতটুকু। বঞ্চিত অফ, বঞ্চিত অফ, বঞ্চিত অফ। তাহলে ডিপ্রাইভড অফ, বিরেফড অফ, ডেস্টিটিউট অফ, ডিভয়েড অফ, ভয়েড অফ। এগুলো আপনি যদি এক দেখাতে মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য ভালো। অথবা আপনি যদি অন্তত হেডফোন দিয়ে কানে শুনে আমার ভিডিওটা প্লে করেন বা আপনি বুঝতে পারেন, তাহলে আপনার এগুলো আস্তে আস্তে আপনার মুখস্থ হয়ে যাবে বা ব্রেনে এটা থেকে যাবে। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, যখন পরীক্ষা হলে বসবেন, তখন হঠাৎ করে মনে পড়বে এটা কোথায় যেন শুনছি, কোথায় যেন এটা পড়ছি। আসলে এটা শুনেনও নাই, পড়েনও নাই, এটা জাস্ট আপনি ভিডিওতে দেখছেন, আপনি একটু করে মনোযোগ দিয়েছেন, এটা আপনার ব্রেনে চলে গেছে, জাস্ট এটুকু। আচ্ছা, আমরা জাস্ট আজকে লাস্ট একটা দিয়ে করাবো, সেটা হচ্ছে অ্যাট, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লাস্ট একটা দিয়ে করাবো টাইপ দিয়ে, এটা লাস্ট। আমরা পরবর্তী ক্লাসে আবার পরবর্তী টাইপ নিয়ে আমরা আসবো। তো দেখেন, পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাট। বিদ্রুপ করা, ঠাট্টা করা, উপহাস করা। উপহাস, বিদ্রুপ, ঠাট্টা বা উপহাস, তাহলে এগুলোর সাথে প্রায় এগুলোর সাথে সবসময় প্রায় আপনার অ্যাড বসবে, হ্যাঁ। যেমন লাফ এট মানে হাসা,
মক জিয়ার, জেস্ট, তারপর হচ্ছে ফ্লাউট, কনসার্ন, অ্যালার্ম, শক, এখানের মধ্যে শক, অ্যালার্ম, কনসার্ন, জেস্ট, লাফ, মক, জিয়ার, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যেগুলো আমি গোল দাগ দিলাম এগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। যেমন লাফ অ্যাট, হ্যাঁ, লাফ অ্যাট, মক অ্যাট, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। লাফ অ্যাটটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। মক অ্যাট, জিয়ার অ্যাট, স্নেয়ার অ্যাট, জেস্ট অ্যাট, ফ্লট অ্যাট, কনসার্ন অ্যাট, তারপর আপনার অ্যালার্ম অ্যাট, কনসার্ন অ্যাট, শক অ্যাট, এগুলো হচ্ছে আপনার বিদ্রুপ করা। তবে শেষের তিনটার অর্থ আবার আলাদা। শেষের তিনটার যে অর্থ সেটা হচ্ছে ব্যতীত হওয়া। শেষের তিনটা অর্থ হচ্ছে আপনার ব্যথিত হওয়া। এটার অর্থ হচ্ছে ব্যথিত হওয়া। এই তিনটার অর্থ হচ্ছে ব্যথিত হওয়া। কনসার্ন, অ্যালার্ম, শক, এগুলো কনসার্ন অ্যাট, অ্যালার্ম অ্যাট, শক অ্যাট, এগুলোর অর্থ হচ্ছে ব্যথিত হওয়া। তবে বাকি যেগুলো আছে লাফ অ্যাট, মক অ্যাট, জিয়ার অ্যাট, এগুলো হচ্ছে কাউকে ঠাট্টা বিদ্রুপ করা অথবা উপহাস করার জন্য এগুলো ব্যবহৃত হয়। তো আশা করি আজকে আমাদের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত আমাদের ক্লাসটা। তবে পরবর্তীতে বা আগামীকাল বা খুব আর্লি টাইমে আমরা চেষ্টা করব পরবর্তী টাইপ অর্থাৎ প্রিপোজিশনাল বাকি অংশটুকু আপনাদের সামনে ক্লাসের মাধ্যমে প্রকাশ করে পুরোটা ক্লাস শেষ করে দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই। যারা ভিডিওটা দেখছেন দয়া করে পরবর্তীতে আপনার বন্ধুবান্ধব বা বিভিন্ন চাকরি প্রত্যাশী বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে ওদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটা আপনার প্রোফাইলেও শেয়ার করে রাখতে পারেন এবং আমাদের পেজে সবাইকে ফলো দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।